নাই, কোনো নিরাপত্তা নাই। মুস্তাফিজের মধ্যে একজন সিঙ্গেল প্লেয়ার মাত্র সে ভারতে খেলতে পারে নাই, তাহলে বাংলাদেশের 11টা প্লেয়ার কীভাবে ভারতে খেলবে? এটা বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন, সমগ্র বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন। সেই কারণে বাংলাদেশ চেয়েছিল যে একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলবে, কোনো সন্ত্রাসী দেশে যে বাংলাদেশ খেলবে না। বাংলাদেশ চেয়েছিল সেটি সেই নিরপেক্ষ ভেন্যু সেটি যাতে শ্রীলঙ্কা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আইসিসি যারা এই টি-20 বিশ্বকাপের আয়োজক, তারা এই বিষয়টাকে আমলে না নিয়ে ইন্ডিয়ার কথা অনুযায়ী বাংলাদেশকে বিশ্বকাপ ক্রিকেট থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। অথচ তাদের দায়িত্ব ছিল সকল দলের জন্য একটি নিরাপদ পরিস্থিতি তৈরি করা, নিরাপদ পরিবেশ তৈরি করা। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এক ধরনের একপেশে আচরণ করে বাংলাদেশকে তারা ক্রিকেট থেকে বের করে দেওয়ার এক ধরনের চক্রান্ত করছে। অথচ তাদের তো দায়িত্ব ছিল, দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন পাকিস্তানে বিশ্বকাপ ক্রিকেট হয় না। কেন হয় না? সেখানে একটা নিরাপত্তার ইস্যু তৈরি হয়েছিল বলে তো সেখানে হয় না। এই জন্য তো অন্যান্য ক্রিকেট দলগুলো তারা গেলে তারা বাইরে খেলে। পাকিস্তান যখন কোনো টুর্নামেন্ট আয়োজন করলে দুবাইতে আয়োজন করে, অবশ্যই তো এর প্রয়োজনীয়তা আছে। তাহলে ইন্ডিয়াতে যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, তাহলে বাংলাদেশকে কোন যুক্তিতে ইন্ডিয়াতে খেলতে যাবে? কিন্তু আমরা দেখতে পেলাম যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আইসিসি যারা এই বিশ্বকাপ টি-20-র আয়োজক, তারা বাংলাদেশকে তারা এক প্রকার মানে স্বৈরাচারী আচরণ করে তারা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করলো। এত বড় একটা ইভেন্ট বাংলাদেশের সকল মানুষ মুখিয়েছিল যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে এবং সেখানে একটি ভালো ফলাফল অর্জন করবে। কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম যে এই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকে এখান থেকে আউট করে দিল। এর মাধ্যমেই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের যে স্বৈরাচারী মনোভাব সেটাই প্রস্ফুটিত হয়ে উঠছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এছাড়াও আগামীকালকে টি-20 বিশ্বকাপ এর উদ্বোধন হতে যাচ্ছে। একই সাথে আপনারা জানেন বাংলাদেশে এর আগে প্রায় 4টা নির্বাচন হয়েছে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, ইন্ডিয়ার সিদ্ধান্ত অনুযায়ী। 2009 সালে ডিজিটাল কারচুপি নির্বাচন, 2018 সালে, 2014 সালে, 2024 সালে প্রত্যেকটা নির্বাচনের আগে সামরিক কর্মকর্তাদেরকে একেবারে পরিবার সহ প্রায় 40-50 জন এরকম অফিসার যারা ছিল তাদেরকে ভারতে নিয়ে যাওয়া হতো, দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হতো, এবং তারপর তাদের মাথায় কী পরায় দেওয়া হতো সেটা তো আমরা জানেন। এরপর আমরা এসে দেখতাম যে দেশে একটা নির্বাচন হচ্ছে, নির্বাচনের নামে একটা তামাশা হচ্ছে, ডিজিটাল কারচুপি নির্বাচন হচ্ছে, রাতের ভোট হচ্ছে। প্রত্যেকটা নির্বাচন ভারত থেকে নিয়ন্ত্রণ করা হইতো। ভারত থেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে বাংলাদেশে একটি ধ্বজভঙ্গ নির্বাচন, করাপ্টেড নির্বাচন, একটি ডিজিটাল ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন, একটি রাতের ভোটের নির্বাচন তারা বাংলাদেশের মানুষকে উপহার দিত। এবং এই ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে, এই ষড়যন্ত্র করার মাধ্যমে তারা ভারতে বসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করত। তাদের সেবাদাসী খুনি হাসিনাকে এইভাবে তারা চারবার ক্ষমতায় নিয়ে আসছে। আপনারা দেখেছেন যে আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই, তাকে যখন খুন করা হইল, তাকে কেন খুন করা হইল? তিনি ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আজকে যদি শহীদ শরীফ ওসমান হাদি ভাই বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত, স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আইসিসি, সেটার প্রতিবাদে সবথেকে বড় বিক্ষোভটা ওসমান হাদি করত। সেটা জানতে পেরেই, সেটা বুঝতে পেরেই, সীমান্তে যদি একটা হত্যাকাণ্ড হইতো সবার আগে সবথেকে বড় প্রতিবাদ বের করতো শরীফ ওসমান হাদি ভাই। সেটা বুঝতে পেরেই শরীফ ওসমান হাদি ভাইকে তারা খুন করেছে। পরিকল্পিতভাবে ভারত থেকে প্ল্যান করে শরীফ ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছে। আজকে সেই খুনি এবং খুন করার পরে নিরাপদে সেফ এক্সিট নাকি সেই খুনি এখন ভারতে চলে গিয়েছে, এখন ভারতে পলায়ন আছে। আপনারা দেখেছেন ভারত বাংলাদেশকে নানাভাবে বিশৃঙ্খলা করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, বিভিন্ন ধরনের চেষ্টা করছে। যারা যারা জুলাই গণহত্যা সংগঠিত করেছে প্রত্যেকটা খুনিকে ভারত আশ্রয় দিয়ে রাখছে। প্রত্যেকটা খুনিকে, খুনি হাসিনাকে থেকে শুরু করে যত খুনি আছে সকল খুনি এখন ভারতের আশ্রয়ে। এবং সেখান থেকে তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। আপনারা দেখেছেন সীমান্ত দিয়ে এখন অস্ত্র ঢুকতেছে। ইতিমধ্যে আপনার প্রায় না হলে অন্তত 6টা জায়গায় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারের সংবাদ আপনারা পেয়েছেন, আমি পেয়েছি। সংখ্যাটা আরও বেশি হবে। এখন ঘরে ঘরে বিভিন্ন রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে, এবং এই অস্ত্রগুলো আসতেছে কোত্থেকে? ইন্ডিয়া থেকে আসতেছে। ইন্ডিয়া কেন তাদেরকে দিচ্ছে? কারণ ইন্ডিয়া তাদের মাধ্যমে আর একটা হাসিনা তৈরি করতে চায় যারা ইন্ডিয়ার সেবাদাসী হয়ে থাকবে। অথচ সীমান্ত থেকে যেই অস্ত্র প্রবেশ আটকাইতে হবে এই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পারি নাই।
কোনো প্রচেষ্টা না, এমনকি 3 জন বিজিবি কর্মকর্তার নাম শোনা যাচ্ছে যারা কিনা সীমান্তে অস্থিরতা তৈরির সাথে জড়িত, যারা কিনা পরিকল্পিতভাবে সীমান্তকে সীমান্তকে উন্মুক্ত করে সেখান দিয়ে অস্ত্র ঢোকানোর বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করতেছে এবং নির্বাচনের আগের দিন এবং পরের দিন, নির্বাচনের দিন সীমান্তে একটা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এই ধরনের আচরণ থেকে আপনারা বিরত থাকুন। যদি আপনারা এই ধরনের আচরণ থেকে বিরত না থাকেন, তাহলে আপনাদেরকে কীভাবে প্রতিহত করতে হয় ছাত্র জনতা জানে। আপনারা দেখেছেন ভারতীয় ম্যালওয়্যার ব্যবহার করে ইতিমধ্যেই বেশ কিছু আইডি হ্যাক করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের আইডি হ্যাক করা হয়েছে। পাশাপাশি 14,000 সাংবাদিকের তথ্য, আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনাদের 14,000 সাংবাদিকদের তথ্য ভারতীয় ম্যালওয়্যার ব্যবহার করে চুরি করা হয়েছে। বাংলাদেশের সমগ্র রাষ্ট্রে একটা ভলনারেবল পরিস্থিতিতে আছে। বাংলাদেশের জন্য এটা একটা বড় একটা সিকিউরিটি থ্রেট যে ভারত চাইলেই তাদের ম্যালওয়্যার ব্যবহার করে বাংলাদেশের তথ্য চুরি করতে পারতেছে। তো এরকম একটা পরিস্থিতিতে 12 তারিখ আমাদের দেশে নির্বাচন হতে যাচ্ছে, যেই নির্বাচন নিয়েও ভারত বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। তারা চাচ্ছে 2009, 14, 18 এবং 24-এর মতো আর একটা ইঞ্জিনিয়ারিং রিগড ইলেকশন এর মাধ্যমে তাদের একটি নির্দিষ্ট সেবাদাসীকে ক্ষমতায় বসাইতে। তো সেই চক্রান্ত আমরা সফল হইতে দিব না। সেটার প্রতিবাদে এবং বাংলাদেশকে যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তৃক T20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হইল, ষড়যন্ত্রমূলকভাবে নিরপেক্ষ ভেন্যুতে নিরাপদে খেলার সুযোগ দেওয়া হইল না, সেটার প্রতিবাদে এবং আগামীকাল যেহেতু T20 বিশ্বকাপের উদ্বোধন হতে যাচ্ছে সেটার প্রতিবাদে এবং এই 4-5টা বিষয়ে, প্রথমত হচ্ছে 1 নম্বর বিষয় হচ্ছে T20 বিশ্বকাপ থেকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তৃক বাংলাদেশকে বাদ দেওয়ার ঘোষণা। দ্বিতীয়ত হচ্ছে মানে নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ না দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনি এখন ভারতে পলাতক আছে, সেই খুনিকে ফেরত দেওয়া এবং সেই খুনের চক্রান্তের সাথে ভারত জড়িত ছিল, এটার বিচারের দাবি। তৃতীয়ত খুনি হাসিনা সহ প্রায় বাংলাদেশের হাজার হাজার খুনি যারা জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল এবং আগে পরে অনেক গণহত্যার সাথে জড়িত ছিল, তারা প্রত্যেকে এখন ভারতে পালিয়ে আছে, তাদের প্রত্যেককে ফেরত দেওয়া এবং বিচারের দাবি। চতুর্থত হচ্ছে বাংলাদেশে বর্তমানে আপনার যেই সিকিউরিটি থ্রেট তৈরি হয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের আইডি হ্যাক হচ্ছে, সাংবাদিকদের তথ্য চুরি হচ্ছে, প্রায় 14,000 তথ্য চুরি হয়েছে এবং ভারত থেকে সেই তথ্য চুরি করা হয়েছে। সেটার প্রতিবাদে এবং 4টা রিগ নির্বাচন 9, 14, 18, 24 এর মতো 2024 সালের নির্বাচনটাকেও তারা মানে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনটাকেও তারা বিভিন্ন ধরনের রিগ একটি নির্বাচন করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, সীমান্ত থেকে অস্ত্র ঢুকাচ্ছে, বাংলাদেশকে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তো এই মোটামুটি 5টা বিষয়কে ফোকাস করে আগামীকাল বিকাল 3টায় শাহবাগে র্যালি ফর বাংলাদেশ আয়োজন করবে জুলাই ঐক্য। এখানে আমরা আহ্বান জানাবো দল মত নির্বিশেষে সকল ক্রিকেট প্রেমী ছাত্র জনতাকে ওই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। সকল বাংলাদেশ যারা নিরপেক্ষ নির্বাচন চান, যারা সুষ্ঠু নির্বাচন চান, প্রত্যেকটি সুষ্ঠু নির্বাচন দাবিদার শান্তিকামী নাগরিককে আগামীকাল উপস্থিত হওয়ার জন্য। আগামীকাল আমরা আহ্বান জানাবো যারা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার চান, খুনিদের গ্রেফতার চান, তাদেরকে এই সমাবেশ আসার জন্য আমরা আহ্বান জানাবো। সুশীল সমাজকে আগামীকাল